আরে এখন রান্না বাড়ি আসতেছে, সব ওইদিকে রান্নাঘর আসতেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে ঘরেই আছো। যেহেতু আমাদের করোনাকালীন প্রকোপ এখনও কমেনি, তাই আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে চলতে হবে। তবে এই দুর্যোগ আর বেশি দিন হয়তো থাকবে না। আমরা নিশ্চয়ই একটা না একটা ভ্যাকসিন পেয়ে যাব খুব দ্রুতই, এবং আমরা সবাই আগের মতো আমাদের বিদ্যালয়ে যেতে পারবো। আমাদের সহপাঠী, আমাদের শিক্ষক এবং আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে সবাই মিলে খেলাধুলা করতে পারবো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ময়মনসিংহ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি নিয়ে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 অধ্যায়ের পাঠ 1 এই বিষয়টি আলোচনা করব। তো তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে গেছো। পাঠের শুরুতে প্রথম আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি লাবণী দে, সহকারী শিক্ষক, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দা, ময়মনসিংহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি হাতে নাও। সবাই নিশ্চয়ই বই নিয়ে ফেলেছ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 70 পৃষ্ঠার সবাই খোলো। 70 পৃষ্ঠার অধ্যায় 14 আমাদের ইতিহাস, পাঠ 1। পাঠ 1-এ প্রাচীন যুগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই রাজা রানীর গল্প খুব পছন্দ করি এবং রাজা রানীর গল্প অনেক শুনেও থাকি। হয়তো সেগুলো রূপকথার কাহিনী, বাস্তব নয়। তবে আজকে আমরা এই পাঠে যে রাজাদের গল্প শুনবো বা পড়ব, সেগুলো সবগুলোই বাস্তব রাজাদের গল্প। এগুলো কোনো অবাস্তব বা রূপকথার কাহিনী নয়। আজকে আমরা সবাই বাস্তব কাহিনী রাজার সম্পর্কে জানব। তো চলো 70 পৃষ্ঠায় কি আছে সেটা আমরা জানি। ঠিক আছে, সবাই 70 পৃষ্ঠা খুলো। হ্যাঁ, এখন আমি পাঠটি পড়ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। পাঠ 1, প্রাচীন যুগ। এই অধ্যায়ে আমরা প্রাচীনকালের 3 জন রাজা সম্পর্কে জানব। আরও জানব সেই সময়কার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। শুরুতেই আছে রাজা শশাঙ্ক। 7ম শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন। তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং কর্ণসুবর্ণ ছিল তার রাজধানী। তো রাজা শশাঙ্ক কোন শতকের রাজা ছিলেন? 7ম শতকের। তিনি 7ম শতকে বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং তার রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। হ্যাঁ, রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তার শাসনামলে তিনি বাংলার বাইরেও রাজ্য সীমানা বাড়িয়েছিলেন। অর্থাৎ রাজা শশাঙ্ক শুধু বাংলায় না, বাংলার বাইরেও তার রাজ্য সীমানাটা বাড়িয়েছিলেন। এরপর আছে রাজা গোপাল। রাজা শশাঙ্কের পর প্রায় 100 বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করছিল। এরপর 8ম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসেন। তো শিক্ষার্থীবৃন্দ, রাজা গোপাল কোন শতকের রাজা ছিলেন? হ্যাঁ, রাজা গোপাল ছিলেন 8ম শতকের রাজা। তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? রাজা গোপাল। এই রাজবংশ বাংলায় প্রায় 400 বছর রাজত্ব করেছিল। পাল রাজবংশ বাংলায় কত বছর শাসন করেছিল? প্রায় 400 বছর। রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন। রাজা লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের 4র্থ রাজা। তিনি ছিলেন একজন সুপণ্ডিত ও কবি। 1204 খ্রিস্টাব্দে
লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজা লক্ষণ সেন কোন শতকের রাজা ছিলেন? হ্যাঁ, তিনি ছিলেন দ্বাদশ শতকের রাজা। তিনি ছিলেন একজন সুপণ্ডিত এবং কবি। কিন্তু 1204 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় বখতিয়ার খলজি মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন। সামাজিক জীবন, প্রাচীন যুগের সামাজিক জীবন। সেই সময়ের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম। তখন মানুষ সনাতন পেশায় নিয়োজিত ছিলেন, যেমন নাপিত, কামার, কুমোর, ধোপা, মুচি ইত্যাদি। সেই সময় হিন্দু ও বৌদ্ধ ছিল দুইটি প্রধান ধর্ম। নৌকা, গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন। ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য। শাকসবজি, ডাল, মাছ ইত্যাদিও খাওয়া হতো। বিনোদনের প্রধান উপাদান ছিল গান, নাচ, পাশা, দাবা, মল্লযুদ্ধ ও কুস্তি খেলা। অর্থাৎ প্রাচীন যুগে তো শিক্ষার্থীবৃন্দ শিল্পায়ন বা শহরায়ন গড়ে ওঠেনি, তাই তখনকার সমাজ জীবনের মূল ভিত্তিটা ছিল গ্রাম, এবং গ্রামের জীবনযাত্রাটাই ছিল তখনকার সামাজিক জীবনের মূল। এবং তখনকার পেশাগুলোও ছিল গ্রাম বাংলার চিরায়ত যে পেশাগুলো সেইগুলো, যেমন ধোপা, মুচি, কামার, কুমার ইত্যাদি। আর সে সময় হিন্দু এবং বৌদ্ধ এই দুটি ধর্মই বেশি প্রচলিত ছিল। প্রাচীন যুগের অর্থনৈতিক জীবন। কৃষিকাজই ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা। ধান আর আখ ছিল প্রধান ফসল। কুটির শিল্পে তুলা ও রেশম দিয়ে বাংলার কারিগররা নানা রকম কাপড় বুনতেন। এসব কাপড় বিদেশেও রপ্তানি করা হতো। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকেরা বিদেশের সাথে বাণিজ্য করতেন। অর্থাৎ প্রাচীন যুগের অর্থনৈতিক জীবনের প্রধান পেশা ছিল কি? কৃষিকাজ। তখন সবাই কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করত, এবং ধান ও আখ ছিল তখনকার প্রধান ফসল। তো আজকের এই পাঠটি আশা করি সকলেই বুঝতে পেরেছ এবং সবাই মনোযোগ দিয়ে শুনেছ। আমরা এই পাঠটির মাধ্যমে প্রাচীন যুগ সম্পর্কে জানলাম, প্রাচীন যুগের কয়েকজন রাজা এবং প্রাচীন যুগের অর্থনৈতিক ও সামাজিক জীবন সম্পর্কে জানলাম। প্রাচীন যুগের কয়েকজন রাজা, যেমন রাজা শশাঙ্ক, রাজা গোপাল এবং রাজা লক্ষণ সেন সম্পর্কে জানলাম। রাজা শশাঙ্ক 7ম শতকের রাজা ছিলেন, রাজা গোপাল ছিলেন 8ম শতকের রাজা, এবং রাজা লক্ষণ সেন ছিলেন দ্বাদশ শতকের রাজা। তাদের রাজত্বকালে বিভিন্ন কৃতিত্ব সম্পর্কেও আমরা এখানে জানলাম। এছাড়াও জানলাম প্রাচীন যুগের সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 71 পৃষ্ঠায় দেখব কিছু প্রশ্ন বা কিছু মিলকরণ বা কিছু কাজ আছে। সেই কাজগুলো সম্পর্কে আমরা এখন জানব। প্রথমেই আছে 2টি প্রশ্ন, যেমন রাজবংশ কি, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কি ছিল। তো রাজবংশ কি, এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিব বা কি হতে পারে, সবাই একটু চিন্তা করি। হ্যাঁ, যারা তখন পুরো বাংলাকে শাসন করত বা শাসন করার দায়িত্বটা যে বংশীয় লোকদের উপরে ছিল, সেই বংশীয়টাই হচ্ছে রাজবংশ। যেমন প্রাচীন যুগে আমরা জেনেছি রাজা শশাঙ্ক, রাজা গোপাল এবং রাজা লক্ষণ সেন এই 3 জন বাংলা শাসন করেছেন। অর্থাৎ এই 3 জন ব্যক্তি রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন বলেই তাদের উপর বাংলা শাসন করার দায়িত্ব অর্পিত হয়েছিল, তাই তাদেরকে রাজবংশীয় লোক বলা হয়। আর রাজবংশটা হচ্ছে শাসন করার দায়িত্ব যে সব বংশের লোকদের উপর অর্পিত থাকে, সেই বংশীয় লোকগুলোই হচ্ছেন বা সেই বংশটাই হচ্ছে রাজবংশ। তারপর হচ্ছে প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কী ছিল। এটা আমরা সবাই জেনেছি, প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ।
কৃষির মাধ্যমেই প্রাচীন যুগে সকলেই তাদের জীবিকা নির্বাহ করত এবং প্রাচীন যুগের প্রধান ফসল ছিল ধান এবং আখ। তোমরা সবাই নিশ্চয়ই এই প্রশ্ন দুটির উত্তর সম্পর্কে বুঝতে পেরেছ। এবারে দেখো, খতে আছে রাজা শশাঙ্ক, রাজা গোপাল এবং রাজা লক্ষণ সেন, এই তিনজন রাজার নাম। এবং এখানে কাজটা হচ্ছে তিনজন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল সম্পর্কে তোমাদের লিখতে বলা হয়েছে। কাজটি জোড়াই করার কথা বলা হয়েছে, কিন্তু যেহেতু এখন করোনাকালীন সময়ে আমরা জোড়াই কাজ করতে পারবো না, তাই আমরা সবাই নিজ নিজ ঘরে বসে নিজে নিজেই কাজগুলো করব। তো তিনজন রাজার বিভিন্ন অর্জন আমি এগুলো বলে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো কিংবা মনে রাখার চেষ্টা করতে পারো, অথবা আমাদের এই পাঠের মধ্যেও এইগুলো আছে। তোমরা ইচ্ছা করলে বাড়িতে বসে সেগুলো খুঁজে বের করে বা পড়ে সেগুলো লিখতে পারো, তোমাদের নোট খাতায় লিখবে। কিন্তু আমি তোমাদের সুবিধার্থে তিনজন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল এগুলো বলে দিচ্ছি। তোমরা চাইলে নোট খাতায় লিখে নিতে পারো কিংবা মনে রাখার চেষ্টা করতে পারো। রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্কের কৃতিত্ব, তিনি স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন, অর্থাৎ বাংলার স্বাধীন অস্তিত্ব তিনি বজায় রেখেছেন এবং বাংলার বাইরেও তিনি রাজ্য সীমানা বাড়িয়েছিলেন। অর্থাৎ রাজা শশাঙ্ক শুধু বাংলায়ই নয়, বাংলার বাইরেও তার রাজ্য সীমানাটা বিস্তৃত করেছিলেন। এবং রাজা শশাঙ্কের শাসনকাল ছিল ৭ম শতক। এরপর রাজা গোপাল। রাজা গোপালের কৃতিত্ব, তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি বাংলায় প্রায় ৪০০ বছর ধরে রাজত্ব করেন। রাজা গোপালের শাসনকাল ছিল ৮ম শতক। এরপর রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেনের কৃতিত্ব, তিনি একজন সুপণ্ডিত এবং কবি ছিলেন, অর্থাৎ তিনি পাণ্ডিত্যে তার মেধার বিকাশ দেখিয়েছেন এবং কবি হিসেবেও তিনি বেশ পরিচিতি লাভ করেছিলেন। রাজা লক্ষণ সেনের শাসনকাল হচ্ছে ১২শ শতক, অর্থাৎ ১২শ শতক রাজা লক্ষণ সেনের শাসনকাল। এরপর বাংলায় রাজা লক্ষণ সেনের শাসনকালের সমাপ্তির পর বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এগুলো নোট করে ফেলেছ ঝটপট, অথবা মনে রাখার চেষ্টা করো। পরবর্তীতে তোমরা বাড়িতে বসে নিজেরা এই কাজটা করার চেষ্টা করবে এবং নোট খাতায় সুন্দরভাবে তুলে রাখবে, যাতে বিদ্যালয় খোলার পর আমরা এই কাজগুলো আমাদের সংশ্লিষ্ট শিক্ষকদেরকে দেখিয়ে যাচাই করতে পারি বা মূল্যায়ন করাতে পারি। এরপর সবার শেষে দেখো আছে মিলকরণ। এখানে কিছু শাসনকাল এবং তিনজন রাজার নাম লেখা আছে। এখানে এই নামগুলো বা শাসনকালগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, আমরা এগুলো মিল করব, কোন রাজার সাথে কোন শাসনকাল যায় সেটা মিল করে লিখব নোট খাতায়। এটাও তোমরা সবাই পারবে, সবাই অনেকেই আছো অলরেডি এই কাজটা করে ফেলেছ। তারপরও সকলের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ৭ম শতক রাজা শশাঙ্ক, ৮ম শতক রাজা গোপাল এবং ১২শ শতক রাজা লক্ষণ সেন। এটা তোমরা সবাই এই পাঠ থেকে জেনে গিয়েছ এবং সবাই নিশ্চয়ই এটা পেরেও গেছো, আগেই পেরে গেছো। এখন এই কাজগুলো তোমরা সবাই তোমাদের নোট খাতায় লিখে রাখবে, কেমন? যাতে এগুলো বিদ্যালয় খুললে তোমরা তোমাদের সংশ্লিষ্ট শিক্ষকদেরকে দিয়ে মূল্যায়ন করাতে পারো এবং এইগুলো তোমরা সবাই শিখেও ফেলবে। কারণ যেহেতু আমাদের বিদ্যালয় বন্ধ, তাই আমাদের পড়ার ঘাটতি হলে হবে না। আমরা সবাই বাড়িতে বসে পড়বো, যাতে আমাদের পড়াশোনায় কোনো ঘাটতি না হয়। পরের বছর পরবর্তীতে শ্রেণীতে গিয়ে যাতে আমরা আগের শ্রেণীর কোনো কিছু না পারি না বা আমাদের কোনো যেন ঘাটতি না থাকে, সেজন্যই আমাদের বিভিন্ন অনলাইন স্কুলের পেজগুলোর আপ্রাণ চেষ্টা যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়, পড়াশোনার যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য ঘরে বসে শিখি, তারপর বিভিন্ন অনলাইন স্কুলের পেজ, সংসদ টেলিভিশন, বেতার,
ইত্যাদি বিভিন্ন মাধ্যমে আমরা সবাই চাইছি, সরকার এবং শিক্ষকরা সবাই চাইছে যাতে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো, পড়াশোনার যাতে কোনো ব্যাঘাত বা ঘাটতি না হয়। ঠিক আছে? তো এখন সবাই চট করে বাড়ির কাজের খাতাটা বের করো এবং তোমাদের কলমটা নিয়ে বাড়ির কাজের খাতায় বাড়ির কাজগুলো লিখে নাও। আমি তোমাদের বাড়ির 2টি প্রশ্ন আজকে বাড়ির কাজ দেব এবং সেগুলো তোমরা শিখে বাড়ির কাজের খাতায় সুন্দরভাবে নোট করে লিখে রাখবে এবং বিদ্যালয়ে খুললে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে তা মূল্যায়ন করিয়ে নেবে। কেমন? সবাই খাতা কলম নিয়ে রেডি এবং প্রশ্নগুলো সবাই লিখে নাও তোমাদের বাড়ির কাজের খাতায়। এগুলো বাড়ির কাজ করে রাখবে, সুন্দর করে শিখে প্রশ্নোত্তরগুলো শিখে সবাই বাড়ির কাজ করবে। সবাই প্রশ্নোত্তরগুলো লিখে নাও, প্রশ্নগুলো বাড়ির কাজের খাতায় লিখো। এই উত্তরগুলো তোমরা বই থেকে শিখে বাড়ির কাজের খাতায় লিখে রাখবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজের খাতায় প্রশ্ন দুটি সবাই লিখে নাও। প্রশ্ন দুটি আমি বলছি, তোমরা খাতায় তুলে নাও বা মিলিয়ে নাও। আমার 1 নং প্রশ্ন, রাজা লক্ষণ সেনের শাসনকাল সম্পর্কে 5টি বাক্য লেখো। 2 নং প্রশ্ন, প্রাচীন যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে 3টি করে বাক্য লেখো। 3টি করে বাক্য লেখো, অর্থাৎ সামাজিক জীবন সম্পর্কে 3টি বাক্য এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে 3টি বাক্য। ঠিক আছে? আর এই 2টি প্রশ্নের উত্তর তোমরা এই 14 অধ্যায়ের পাঠেই পেয়ে যাবে। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এখান থেকে তোমরা সামাজিক জীবনের 3টি বাক্য এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে 3টি বাক্য লিখবে। আর রাজা লক্ষণ সেনের শাসনকাল সম্পর্কে 5টি বাক্য তোমরা সেটা রাজা লক্ষণ সেনের যে শাসনকাল সেখানে পেয়ে যাবে এবং তোমরা সবাই সুন্দর করে গুছিয়ে তোমাদের বুদ্ধি খাটিয়ে এই প্রশ্ন দুটির উত্তর বাড়ির কাজের খাতায় শিখে লিখে রাখবে। অবশ্যই প্রশ্নের উত্তরগুলো আগে শিখে নেবে, শিখে তারপর তোমরা বাড়ির কাজের খাতায় লিখে রাখবে এবং বাড়ির কাজের খাতায় যত্ন করে এই লেখাগুলো সংরক্ষণ করবে, যাতে বিদ্যালয় খোলার পর তোমরা এই খাতাগুলো বা এই কাজগুলো তোমাদের শিক্ষককে দিয়ে মূল্যায়ন করাতে পারো, বা শিক্ষকরাও যাতে বুঝতে পারি, আমরা যাতে বুঝতে পারি যে তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখেছ।
এবং সংসদ টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে তোমাদের ক্লাস, বেতারে প্রচারিত হচ্ছে, বিভিন্ন অনলাইন পেজে, ঘরে বসে শিখি ইত্যাদি বিভিন্ন পেজে প্রতিনিয়ত তোমাদের সকল বিষয় সম্পর্কে বিভিন্ন ক্লাস পরিচালিত হচ্ছে। তোমরা সবাই মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো দেখবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। কেউ কিন্তু ঘরের বাইরে যাবে না, কোনো প্রয়োজন হলে বড়দের সাহায্য নেবে, কিন্তু ঘরের বাইরে গিয়ে মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলাও করবে না বা আড্ডা দিবে না, কারণ করোনার প্রকোপ এখনও কমেনি। তাই আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবেই চলতে হবে। সবাই সবার জায়গা থেকে আশেপাশের গরিব দুঃখীদেরকে সাহায্য করার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার এই ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।